সুধী শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ব্রডকাস্টে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনমনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া নতুন কিছু অডিও এবং ভিডিও রেকর্ডকে কেন্দ্র করে একটি রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর ভেতরের নৈতিক অবস্থান নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ঘটনাটি জামায়াতে ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা এবং একজন তরুণীকে কেন্দ্র করে, যেখানে চাকরির প্রলোভন এবং চরম সামাজিক ও অর্থনৈতিক অসহায়তাকে পুঁজি করে যৌন শোষণের গুরুতর অভিযোগ সামনে এসেছে। ফাঁস হওয়া অডিও ও ভিডিওগুলো থেকে বোঝা যায় একটি পরিবার তাদের মেয়ের একটি সাধারণ চাকরির আশায় জীবিকার তাগিদে সেই প্রভাবশালী নেতার কাছে পাঠিয়েছিল, কিন্তু পরবর্তীতে যা ঘটেছে তা কেবল অনৈতিকই নয়, বরং ক্ষমতার অপব্যবহারের এক চূড়ান্ত রূপ। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে যথারীতি শুরু হয়েছে ধামাচাপা দেওয়ার চেষ্টা। অভিযুক্ত পক্ষ এবং তাদের সমর্থকরা এটিকে মিথ্যা তথ্য বা রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভুক্তভোগী তরুণীর অবস্থান এবং পুরো প্রেক্ষাপট বিশ্লেষণ করলে জানা যায় এখানে তার কোনো দোষী ছিল না। একটি সামান্য চাকরির জন্য একজন নারীকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হওয়া আমাদের সামাজিক অবক্ষয় ও ক্ষমতার নির্মম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আজ আমরা কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনের মনস্তত্ত্ব এবং বিশেষ করে ইসলামপন্থীদের প্রচারিত আদর্শের সাথে তাদের আচরণের যে অমিল তা নিয়ে আলোচনা করব। এই ধরনের ঘটনার সবচেয়ে দুঃখজনক এবং বাস্তব দিকটি হলো ক্ষমতার ভারসাম্যহীনতা। একটি মেয়ে এবং তার পরিবার যখন তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে, তখন তারা সমাজের তথাকথিত সম্মানিত বা ধর্মপ্রাণ মানুষের কাছে আশ্রয়ের জন্য যায়। বাবা মা তাদের সন্তানকে বিশ্বাস করে পাঠিয়েছেন এই আশায় যে সেখানে মেয়েটির একটি নিরাপদ কর্মসংস্থান হবে, কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা মানুষটি সেই বিশ্বাসকে ব্যবহার করেছেন নিজেদের ব্যক্তিগত লালসা পূরণের হাতিয়ার হিসাবে। এখানেই প্রশ্ন ওঠে, একটি চাকরির বিনিময়ে কেন এই ধরনের শর্ত বা পরিস্থিতি তৈরি হবে? এটি সরাসরি এক ধরনের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন বা যৌন শোষণ। যখন এই ধরনের অডিও বা ভিডিও সামনে আসে, তখন আমাদের সমাজের একটি বড় অংশের প্রথম প্রতিক্রিয়া হয় ভুক্তভোগী মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা। বলা হয় মেয়েটি কেন রাজি হলো, কিংবা সে কেন প্রথমে প্রতিবাদ করলো না। কিন্তু আমরা ভুলে যাই একজন সাধারণ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তরুণীর পক্ষে একজন প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার বিরুদ্ধে গিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করা কতটা অসম্ভব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত নেতার অনুসারীরা এবং সমমনা ইসলামপন্থীরা বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন এই অডিও ও ভিডিওগুলো কৃত্রিমভাবে তৈরি বা সাজানো। যে কোনো স্বাধীন তদন্তের আগেই এ ধরনের ঢালাও সার্টিফিকেট দেওয়া এবং ভুক্তভোগীকে আরও বেশি কোণঠাসা করার এই যে প্রবণতা, তা অত্যন্ত বিপজ্জনক। অপরাধীকে আড়াল করতে গিয়ে যখন পুরো ঘটনাকে মিথ্যা বলে প্রচার করা হয়, তখন তা ভুক্তভোগীর প্রতি সমাজে চলমান অন্যায়কে আরও বৈধতা দেয়। এবার আসা যাক আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অংশে। ইসলামপন্থী দল বা বক্তারা নারীদের পর্দা, শালীনতা এবং নৈতিকতার বিষয়ে সমাজকে প্রতিনিয়তই উপদেশ দিয়ে থাকেন। তাদের প্রতিটি ওয়াজ মাহফিলে, সেমিনার বা রাজনৈতিক ইশতেহারে নারীদেরকে পর্দার ভেতরে রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। যুক্তি দেখানো হয় পর্দা নারীকে পুরুষের কুদৃষ্টি এবং সমাজের অনৈতিকতা থেকে রক্ষা করবে, কিন্তু যখনই তাদের কোনো বড় নেতার এমন অনৈতিক কাজের ভিডিও বা অডিও প্রমাণসহ সামনে আসে, তখন মানুষের মনে একটি যৌক্তিক প্রশ্ন জাগে, ইসলামপন্থীরা নারীদের যে পর্দার বিধান মানতে বাধ্য করতে চান তার আসল উদ্দেশ্যটা কী? এটিকে আসলে সমাজকে পবিত্র রাখার জন্য, নাকি এর পেছনে কোনো মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ কাজ করছে? সমালোচকদের দৃষ্টিতে পর্দার এই কড়া অনুশাসন অনেক সময় একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয়। যখন নারীদের ঘরের ভেতরে বা পর্দার আড়ালে রাখার সংস্কৃতি তৈরি করা হয়, তখন পুরুষের জবাবদিহিতা অনেকাংশে কমে যায়। পর্দা প্রথাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন সমাজের সব অনৈতিকতার দায় কেবল নারীর পোশাকের ওপর। পুরুষরা কী করছে, ক্ষমতার আসনে বসে তারা কিভাবে নারীদের শোষণ করছে, সেই দিকে নজর দেওয়ার যেন কেউই নেই। এই ঘটনার পর অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তবে কি নারীদের পর্দা করতে বলা হয় যাতে পুরুষরা পর্দার আড়ালে নিজেদের এই সমস্ত অনৈতিক কাজগুলোকে নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন?
যাতে সমাজের চোখে তারা পরম ধার্মিক সেজে থাকবে, অথচ বদ্ধ দরজার পেছনে ক্ষমতার অপব্যবহার করে নারীদের শোষণ করবে। যখন কোনো সাধারণ মানুষ বা অন্য ঘরানার কেউ এই ধরনের অপরাধ করে, তখন ইসলামপন্থীরা তীব্র ভাষায় নিন্দা করেন এবং ধর্মীয় শাস্তির দাবি তোলেন। কিন্তু অপরাধী যখন তাদের নিজেদের ঘর থেকে বের হয়, তখন তাদের সুর বদলে যায়। তখন তারা আইনি প্রমাণের অজুহাত খোঁজেন কিংবা ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে ধুয়ে ফেলার চেষ্টা করেন। এই যে নৈতিকতার দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড, এটাই আজ সাধারণ মানুষের কাছে ইসলামপন্থীদের আদর্শিক অবস্থানকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। প্রিয় শ্রোতা, এই সমস্যাটি কেবল একটি ব্যক্তির নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সংকট। যে কোনো আদর্শিক বা ধর্মীয় সংগঠনে যখন কোনো নেতার বিরুদ্ধে নৈতিক স্থলনের অভিযোগ উঠে, তখন সেই সংগঠনের উচিত সবার আগে কঠিন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। কিন্তু আমাদের দেশের ইসলামপন্থী দলগুলোর মধ্যে এই সংস্কৃতিটি প্রায় অনুপস্থিত। তারা নিজেদের একটি পবিত্র এবং ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকা গোষ্ঠী হিসেবে জাহির করতে পছন্দ করে। আর এই অহংকার থেকেই জন্ম নেয় অপরাধ ঢাকবার প্রবণতা। তারা ভাবেন নেতার অপরাধ স্বীকার করলে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে, ইসলামের ক্ষতি হবে। কিন্তু বাস্তবে অপরাধীকে আশ্রয় দিলে এবং ভুক্তভোগী নারীর ওপর দোষ চাপালে ধর্মের মর্যাদা বা সংগঠনের ভাবমূর্তি কোনোটিই বাঁচে না, বরং মানুষের ভেতর এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়। তরুণ প্রজন্ম আজ অন্ধ অনুসারী নয়, তারা অডিও দেখছে, ভিডিও শুনছে এবং নিজেদের বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করছে। তারা যখন দেখে যে মুখে খোদা ভীতি ও পরকালের কথা বলা একজন মানুষ ক্ষমতার লোভে বা লালসার বশে কতটা নিচে নামতে পারে, তখন তাদের বিশ্বাসে ফাটল ধরে। ইসলামে ক্ষমতার অপব্যবহার এবং জেনা বা ব্যভিচারের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে ইসলামপন্থীরা সেই ধর্মীয় নীতিগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে সুবিধামতো ব্যবহার করছেন। প্রিয় দর্শক, নিজের দলের লোকদের অপরাধের সময় তারা ক্ষমার কথা বলেন বা প্রমাণ খোঁজেন, আর প্রতিপক্ষের বেলায় তারা বিচারক হয়ে বসেন। এই প্রাতিষ্ঠানিক নীরবতা এবং অপরাধীর পক্ষে সাফাই গাওয়ার সংস্কৃতি সমাজকে এক অন্ধকার গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। আজকের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে পোশাক, দাড়ি, টুপি বা রাজনৈতিক পরিচয় কখনোই কারোর নৈতিকতার চূড়ান্ত গ্যারান্টি হতে পারে না। একজন মানুষের মুখে যত বড় ধর্মের কথাই বলুক না কেন, তার আসল পরিচয় প্রকাশ পায় যখন সে ক্ষমতার আসনে বসে কোনো দুর্বল বা অসহায় মানুষের মুখোমুখি হয়। এখানে ভুক্তভোগী মেয়েটি বা তার পরিবার কোনো অপরাধ করেনি। অপরাধী সেই ব্যক্তি যিনি নিজের পদের বা ধর্মীয় পরিচয়ের অপব্যবহার করে একটি পরিবারকে জিম্মি করেছিলেন। আর অপরাধী সেই পুরো গোষ্ঠী যারা আজ এই সত্যকে মিথ্যা বলে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের সমাজকে যদি সত্যি উন্নত করতে হয়, তবে এই দ্বিমুখী নীতি পরিহার করতে হবে। ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। যতক্ষণ না আমরা এই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এবং ভুক্তভোগী নারীর পক্ষে সম্মিলিতভাবে দাঁড়াতে পারব, ততক্ষণ পর্যন্ত এ ধরনের অনৈতিকতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।